বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবার আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে। কেন দেশ ছেড়ে পালাতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে, তা নিয়ে আজকের এই প্রতিবেদন। এই দেশ আপনার আমার সবার, কিন্তু এই দেশ কি আসলেই আমাদের, নাকি বিএনপি, জামাত, এনসিপি এছাড়াও আওয়ামী লীগের? আর আমরা যেমন এই দেশে শুধুমাত্র ভাড়াটিয়া, আর তারা হলেন এই দেশের রাজা। হঠাৎ কেনই বা এমন কথা আপনাদের বলছি, তাহলে আসুন দেখে নেই এই ভিডিওতে বিস্তারিত। আর ওপাশ থেকে পুলিশের জবাব ছিল আরও ঠান্ডা, আর বাংলাদেশের ক্যাপ্টেন উপাধি পাওয়া সংসদ সদস্য বক্তব্য ছিল আরও ধারালো। তাই তো পুলিশের সামনে চোখ রাঙিয়ে হাসনাত বলেন, দল করতে হলে ইউনিফর্ম খুলে এসে করেন। শুধু এই মুহূর্ত থেমে গেল একটা পুরো গাড়িবহর, থেমে গেল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির হাই প্রোফাইল নেতৃত্ব। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখব কিভাবে একটা বালু বোঝাই ট্রাক হয়ে উঠল বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রতীক, আর কিভাবে গতকালের ভিকটিম আজ হয়ে উঠল আজকের শাসক। চলুন সময়টা ফিরে নিয়েই যাই গতকাল 29শে জুলাই বুধবার বিকেলের দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এনসিপির শীর্ষ নেতাদের একটি গাড়িবহর। উদ্দেশ্য ছিল হবিগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া। কিন্তু শ্রীমঙ্গল উপজেলার শাইস্তাগঞ্জ শ্রীমঙ্গল সড়কের চাকনা ভাস্কর্য এলাকায় পৌঁছাতেই সামনে দাঁড়িয়ে গেল পুলিশের তৈরি লোহার কপাট আর একটি বিশাল ট্রাকের ব্যারিকেড। সড়কের দুই পাশে তখন শত শত গাড়ির দীর্ঘ সারি। গাড়ি থেকে নেমে ক্ষোভে ফেটে পড়েন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সংসদ সদস্য ডক্টর মাহমুদা মিথু। পুলিশের সাথে শুরু হলো তীব্র বাকবিতণ্ড, উক্ত বাক্য বিনিময়। এক পর্যায়ে নেতারা পুলিশের বসানো ব্যারিকেডে ভেঙে জোর করে সামনে এগোনোর চেষ্টা করতেই বাধল আসল বিপত্তি। পুলিশের ধাক্কাধাক্কি আর ধাওয়া, হঠাৎ মাটিতে ছিটকে পড়েন নাসিরউদ্দিন পাটোয়ারি, পরে যান সংসদ সদস্য ডক্টর মাহমুদা মিথু। নিমিষেই গোটা এলাকা রূপ নেয় এক রণক্ষেত্রে। হাতাহাতি আর মারমুখী ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন হাসনাত আবদুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেরাও। আর ঠিক তখনই সেই সংলাপ, আইনের প্রশ্ন আর উর্দি খোলার জবাব। একটা রাজপথ, দুটো পক্ষ, আর মাঝখানে একটা বালুর ট্রাক। কিন্তু এই ঘটনার আসল নাটকীয়তা লুকিয়ে আছে নেপথ্যে। হবিগঞ্জে এনসিপির ঘোষিত কর্মসূচি ভণ্ডুল করতে গোটা এলাকায় 144 ধারা জারি করেছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি। মূল সড়কে পদে পদে বসানো হয়েছে পুলিশ ও ডিবির ট্রিপল ব্যারিকেড। আর সব বাধা পেরিয়ে গেল শেষ অস্ত্র হিসেবে সড়কের মাঝখানে আড়াআড়িভাবে দাঁড় করানো হয়েছে সেই ঐতিহাসিক বালুর ট্রাক, যার চাকা নাকি রহস্যজনকভাবেই নষ্ট। বাংলাদেশের রাজনীতি বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বালুর ট্রাক আসলে কোনো সমাধান যানবাহন নয়, এটা রাজনৈতিক অবরোধ আর নিপীড়নের এক দীর্ঘস্থায়ী প্রতীক। আর এই প্রতীকের প্রথম করার সুযোগ দেখা গিয়েছিল শেখ হাসিনার আমলে। সময়টা 2013 সালের 29শে ডিসেম্বর। বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঠেকাতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে সারি সারি বালুর ট্রাক রেখে তাকে কার্যত অবরোধ করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। আর আজ 2026 সালে এসে ঠিক একই দৃশ্যের পুনরাবৃত্তি, শুধু চরিত্রগুলোই বদলে গেছে। সেদিনের ভিকটিম বিএনপি আজ ক্ষমতায় বসে এনসিপিকে আটকাতে সেই একই পুরনো কৌশল ব্যবহার করছে। ক্ষমতার চেয়ারে বদলেছে, কিন্তু কৌশলের বইটা রয়ে গেছে হুবহু একই, যা দেখছে বাংলাদেশের জনগণ। মৌলভীবাজার সরকারি পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান রাজু অবশ্য দাবি করেছেন নিরাপত্তাজনিত কারণে তাদের আটকানো হয়েছে। কিন্তু রাজপথেই এই উত্তেজনার চেয়েও বড় নাটক জমে উঠেছে আরেক জায়গায়। যখন মৌলভীবাজার আর শ্রীমঙ্গলে এনসিপির শীর্ষ নেতারা পুলিশের বাধায় প্রায় অবরুদ্ধ, তখন কিন্তু আগের মতোই তাদের পাশে ছুটে আসেনি স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মীরা। কারণ একটাই, হঠাৎ করেই বাতাসে ভাঙছে জামাতের সাথে এনসিপির জোট ভাঙার জল্পনা, যা বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে।
এ খবর ছড়ানোর পর থেকেই জামাত শিবিরের সেই পুরনো আন্তরিকতা, রাজপথের নিরাপত্তা, সেই ছাতাটা যেন এক রাতেই উবড়ে গিয়েছে। ফলাফল, এনসিপি এখানেই ভুগছে কর্মী সংকটে। মাত্র 10 থেকে 15-20 জন কর্মী নিয়ে তাদের লড়তে হচ্ছে পুরো ব্যারিকেড আর পুলিশের চাপের বিরুদ্ধে। রাজনীতি সচেতন বিশ্লেষকদের মতে এনসিপি যদি একটু দূরদর্শী হতো তাহলে ডক্টর শফিকুর রহমান যতদিন জাতীয় সংসদের বিরোধী দল নেতা আছেন ততদিন অন্তত জামাতকে চাটত না। কিন্তু দলের ভেতরে বামপন্থী ও অতি বিপ্লবী অংশের চাপ আর তাদের এজেন্ট বাস্তবায়ন করতে গিয়ে জামাত জোট থেকেই ছিটকে পড়লে বিশ্লেষকদের আশঙ্কা এনসিপির অবস্থা হতে পারে আর একটা রাজনীতিতে একলা আর বিচ্ছিন্ন হয়ে পড়া কোনো ছোট দলের মতো। তবে সবাই কিন্তু একমত নন যে এটা সত্যিকারে ভাঙন দেখতে। কেউ কেউ বলছেন এনসিপি আসলে জোট ছাড়তে চাইছেন না, বরং এটা তাদের এক ধরনের উচ্চাবিলাসী পাওয়ার পলিটিক্স, রাজনৈতিক দর কষাকষি একটা কৌশল মাত্র। জামাত জোট থেকে এনসিপি বেরিয়ে যাচ্ছে এমন একটি কৃত্রিম ন্যারেটিভ ছড়িয়ে দিতে তারা মূলত জামাতের হাইকমান্ডকে মানসিক চাপে রাখতেই চেয়েছিল বলে অনেকের ধারণা। উদ্দেশ্য একবারে পরিষ্কার, এই চাপে ফেলে জামাতকে রাজি করানো যাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী পদটা নিজেই ঝুলিতে আসে, বিশেষ করে আসিফ মাহমুদের নামে। কিন্তু এই কৌশল বাস্তবে পুরোপুরি উল্টো ফল দিয়েছে বলে মনে করা হচ্ছে। এনসিপি হয়তো ভেবেছিল জোট ছাড়ার হুমকি দিলে জামাত চিন্তিত হয়ে যাবে। বাস্তবে দেখা গেল উল্টো দৃশ্য। জোট ছাড়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর সাথে সাথেই জামায়াত ও ইসলামী ছাত্র শিবির লাখো অ্যাক্টিভিস্টের মধ্যে দেখা গেছে এক ধরনের স্বস্তি আর উচ্ছ্বাস। কারণ জামাত কোনো অবস্থাতেই তাদের রাজপথের অন্যতম মুখ ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দৌড় থেকে সরাতে রাজি নয়। শ্রীমঙ্গলের রাজপথের বালু ট্রাক ধাক্কা খাওয়া আর বঙ্গভবন গুলশানের টেবিলে জোটের হিসাব মেলানো, এই দুই ফ্রন্টেই এখন একসাথে লড়তে হচ্ছে এনসিপির তরুণ নেতৃত্বকে। একদিকে ক্ষমতাসীন বিএনপির প্রশাসনিক ও পুলিশিক চাপ, অন্যদিকে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাতের সাথে দর কষাকষিতেই সম্ভব পিছিয়ে পড়া। রাজনীতির এই কঠিন দাবার খেলায় এনসিপি কি নিজের অস্তিত্ব রক্ষা করে রাজপথে টিকে থাকতে পারবে, নাকি অতি অবিশ্বাস্য আর রাজনৈতিক অপরিকতার মূল্য দিতে হবে? ক্ষমতার এই প্রথম পূর্বেই একা হয়ে পড়বে তারা, সেটা দেখতে এখন পুরো দেশ অপেক্ষা করছে। দর্শক, আপনি পুরো বিষয়টা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।